প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা 40। লেখক DRM সোহাগ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। শুদ্ধ দ্রুত ঘর থেকে বেরিয়ে ফারহার হাত ধরে টেনে আবারও ঘরের ভেতরে আনে। এরপর দরজা আটকে দেয়। ফারহা চেঁচিয়ে উঠতে চাইলে শুদ্ধ ফারহার মুখ চেপে বলে, ফারহা, বাচ্চামি করবে না। কেউ আসলে কি হবে, চুপ করে থাকো। কথাটা বলে শুদ্ধ ফারহার মুখ থেকে হাত সরিয়ে নেয়। ফারহা শব্দ করে চেঁচামেচি করল না, কিন্তু রেগে বলল, আমাকে নিয়ে আসলে কেন? শুদ্ধ ভুরুকুসকে বলে, কান্নার কারণ না বললে যেতে পারবে না, ফার্স্ট বলো। ফারহা মাথা নিচু করে থাকে, চোখ ভেজা। তার ভীষণ অস্বস্তি হচ্ছে। হঠাৎই শুদ্ধর সামনে কিভাবে কাঁদলো, আবার নিজে থেকে জড়িয়েও ধরেছে। ভাবতেই তীব্র অস্বস্তিরা আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল তাকে। শুদ্ধ রেগে বলে, ফারহা, আমি আর কত বলবো? কান্নার কারণটা বলো আমাকে, নয়তো মার খাইয়ে কাঁদাবো এবার। ফারহা ঢোক গিলে মাথা তুলে তাকাই, চোখের কোণে পানি। চাইছে না আর কাঁদতে, তবে মন তো শুনছে না। নাক টেনে বলে, তুমি অন্য কাউকে বিয়ে করতে চাও শুদ্ধ ভাই? ফারহার কথা শুনে শুদ্ধ কেমন করে যেন তাকাই, ঠান্ডা গলায় উত্তর দেয়, আমি অন্যকে বিয়ে করতে চাই না ফারহা, প্লিজ কান্না করো না, এভাবে কেউ কাঁদে? ফারহার চোখ থেকে অবাধ্য নীরব অশ্রু গড়িয়ে পড়ে। কান্নামাখা গলায় বলে, তোমার তো এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, তুমি তবুও বলছো তুমি অন্য কাউকে বিয়ে করবে না। তুমি সবসময় শুধু মিথ্যা বলো। শুদ্ধ অবাক হয়ে তাকায় ফারহার দিকে। কার সাথে তার এঙ্গেজমেন্ট হয়েছে? বিস্ময় কণ্ঠে বলে, এসব উল্টাপাল্টা কথা তোমায় কে বলেছে ফারহা? ফারহা নাক টেনে বলে, ওই সামিয়াকে তো তুমি বিয়ে করবে, ভাইয়ার বিয়ে হয়ে গেলেই তো করবে। আংটিও দিয়েছে সেই মেয়েকে। শুদ্ধ অবাক হয়, আংটি দিয়েছে? সামিয়া নামটা পরিচিত ঠেকলো। একটু ভাবলেই মনে পড়ল তার মা এই নামটি বলেছিল তাকে। সেই মেয়েটা তাকে পছন্দ করেছে, কিন্তু সে তো নিষেধ করে দিয়েছিল তার মাকে। অথচ তার মা তাকে একটাবার কিছু না বলে সেই মেয়েকে আংটি পর্যন্ত দিয়ে দিয়েছে। এত রাগ হলো। ফারহার কথায় ভাবনা রেখে ফারহার দিকে তাকালো। ফারহা ভেজা গলায় শুদ্ধর বুকে দুহাতে ধাক্কা দিয়ে বলে, আমি কিন্তু তোমায় অন্য কাউকে বিয়ে করতে দিব না শুদ্ধ ভাই। এরপর শুদ্ধর বুকে কপাল ঠেকিয়ে কান্নামাখা গলায় বলে, ওই মেয়েকে কিন্তু আমি ছাড়বো না বলে দিচ্ছি। তুমি অন্য কাউকে বিয়ে করলে আমি মরে যাব। শুদ্ধ ফারহার কথা শুনে স্তব্ধ হয়ে যায়। নিজেকে সামলে দুহাতে ফারহার মুখ উঁচু করে ধরে। এরপর গাল মুছে দিয়ে মৃদুস্বরে বলে, এসব ফালতু কথা একদম বলবে না। আমার ফারহা তুমি, আমার বুক খাঁচার বন্দিনী পাখি আমার ফারহা। আমার ফারহা পাখি ছাড়া আর কেউ আমার বউ হবে না, বুঝেছো তুমি? ফারহা শুদ্ধর হাত আবারও ঝাড়া দিয়ে রেগে বলে, তুমি সব মেয়েদের পিছে পড়ে থাকো, সবাইকে সুন্দর বলো, সবার সাথে হেসে কথা বলো, শুধু আমার সাথে কথা বলো না ঠিক করে, শুধু কাঁদাও আমায়, আমায় সুন্দর বলো না। শুদ্ধর এত রাগ চিন্তার মাঝেও ফারহার বাচ্চামি দেখে হাসি পায়। যেন কোনো বাচ্চাকে একটা চকলেট কম দিয়ে অন্য বাচ্চাকে একটা চকলেট বেশি দেওয়াই গাল ফুলিয়েছে এমন। শুদ্ধ নিজেকে না দমিয়ে হঠাৎই শব্দ করে হেসে ফেলে। ফারহা ভেজা চোখে রেগে তাকায় শুদ্ধর দিকে। বাইরে বেরোনোর উদ্দেশ্যে পা বাড়ালে শুদ্ধ পেছন থেকে ফারহাকে জড়িয়ে নেয়। ফারহা কেঁপে ওঠে। শুদ্ধ ফারহার ডান গালের সাথে তার বাম গাল লাগিয়ে ঠান্ডা গলায় বলে, সবাই শুধু সুন্দরী, আর আমার ফারহা পাখি আগুন সুন্দরী। ফারহা থম মেরে যায়। শুদ্ধ আবারও বলে, তুমি জানো আমি কত অপেক্ষা করেছি তোমার জন্য? দুনিয়া উল্টে গেলেও আমার ফারহা পাখি ছাড়া আর কেউ আমার বউ হবে না। ফারহা নাক টেনে বলে, তুমি তো তোমার আম্মুর বাধ্য ছেলে। তোমার আম্মু ওই মেয়েকে পছন্দ করেছে, তুমি একটু পর আমায় আর মানবে না। শুদ্ধ রাগ হলো। ফারহার আঙুলের ভাঁজে তার দুহাতের আঙুল গলিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলে, আমি যখন কাঁদাবো তখন একটু একটু কাঁদবে, আর কখনো এইভাবে এত বেশি কাঁদবে না। বলেছি তো, আমার আগুন সুন্দরী ফারহা পাখি ছাড়া আর কেউ আমার অর্ধাঙ্গিনী হবে না। মাকে ভালোবাসি, কিন্তু বউকে বাদ দিয়ে ভালোবাসি না, বুঝেছ? ফারহা ঢোক গিলে বলে, ছাড়ো আমায়। শুদ্ধ মৃদুস্বরে বলে, ইচ্ছে করছে না। ফারহা নড়ে চড়ে উঠে রেগে বলে, ছাড়বে আমায়? দরদ দেখাবে একজনকে নিয়ে, বিয়ে করবে মায়ের পছন্দ করা মেয়েকে, ছেলে ছাড়া কেউ আংটি পরায় মেয়েকে। আমি তো বাচ্চা না, তুমি সব জানতে। কথাগুলো বলতে বলতে গলা ভেঙে আসে। শুদ্ধ বিরক্ত হলো। ফারহার গালের সাথে তার গাল ঘষে। ফারহা কেঁপে ওঠে। শুদ্ধ ফারহাকে ছেড়ে ফারহার সামনে দাঁড়িয়ে মৃদুস্বরে বলে, আচ্ছা, তাহলে সামিয়াকেই বিয়ে করব। কবে করব ডেটটা ফিক্সড করে দাও। ফারহা শুদ্ধর বুকে ধাক্কা দিয়ে রেগে বলে,
তুমি একটা অসভ্য ছেলে, আমাকে এভাবে কাঁদাচ্ছ। শুদ্ধ মৃদু হেসে ফারহার দুহাত তার দুহাতে আঁকড়ে ধরে দুহাত জমা করে হাতের উল্টো পিঠে ঠোঁট ছুঁইয়ে বলে, ভালোবাসি ফারহা পাখি। ফারহা মাথা নিচু করে নেয়। শুদ্ধ মাথা নিচু করে রাখা ফারহার দিকে তাকিয়ে বলে, আমি জানতাম না ফারহা, আমি গ্রামের ছেলে। আমার মা গ্রামের। গ্রামে শহরের মতো কালচার না। মা শহরে মানুষদের মতো এত কিছু ভাবেনি, আমাকেও বলেনি। তুমি একটা প্রশ্নের উত্তর দিবে আমাকে? ফারহা উত্তর করে না। শুদ্ধ নিজেই প্রশ্ন করে, আমার ভালোবাসা তুমি কি কখনো অনুভব করতে পারো না ফারহা? ফারহা মাথা নিচু করে উত্তর দেয়, কিভাবে করব? তুমি আমাকে কখনো বলেছো না কি বুঝিয়েছো? শুদ্ধ ভাবলো, আসলেই তো, সে কি কখনো বলেছে না বুঝিয়েছে? উল্টে যখন বুঝিয়েছে তখন ফারহা তার প্রতি উইক, তখন থেকে অন্যদেরকে নিয়ে জ্বালায়। ভারী অন্যায় হয়ে গিয়েছে এটা। মৃদুস্বরে বলে, তুমি তো আমাকে বলনি, বোঝাওনি, তাহলে আমি কিভাবে বুঝলাম আমার ফারহা পাখি আমাকে অনেক বেশি ভালোবাসে? ফারহা ঢোক গিলে বলে, আমি ভালোবাসি না কাউকে। শুদ্ধ হেসে বলে, ভালোবাসা হৃদয় দিয়ে অনুভব করতে হয় ফারহা পাখি, বুঝেছো? ফারহা নাক টেনে বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। শুদ্ধ হেসে ফেলে। অতঃপর বলে, তবে এভাবে কাঁদলে কেন? এত ইনসিকিউর ফিল কেন করো? ফারহা শুদ্ধর দিকে চেয়ে বলে, যখন আমি কোনো ছেলের কোলে উঠে বসে তোমায় বলবো আমি তোমায় ভালোবাসি, তুমি এখন অনুভব করো, তখন বুঝবে কেন কেঁদেছি। হাত ছাড়ো আমার। মুহূর্তেই শুদ্ধর চোখে মুখে রাগ ভর করে। অতঃপর বলে, তুমি কার করে উঠবে? ফারহা মুখ বাঁকিয়ে বলে, তোমাকে কেন বলবো? তুমি কাউকে সুন্দরী বলার আগে আমার কাছে শুনতে আসো কাকে সুন্দরী বলবে? শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায় ফারহার দিকে। শক্ত কণ্ঠে বলে, ভুলেও আমাকে জ্বালানোর জন্য ছেলেঘটিত ব্যাপারে নিজেকে জড়িও না। জান নিয়ে নিব একদম। ফারহা কেঁপে ওঠে শুদ্ধর কথায়। শুদ্ধ ছেড়ে দিল ফারহার হাত। চোখ বুজে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে ফারহার দিকে চেয়ে বলে, তুমি চাইলে এখানে ঘুমাতে পারো, কেউ আসবে না, তবে দরজা আটকে ঘুমাও। ফারহা নাক টেনে বলে, আমি ঘুমাবো না। তাহলে রেস্ট নাও। যা চোখের পানি নষ্ট করলে আমি অবশ্য ভাগ্যবান। এভাবেই কাঁদবে আমার জন্য। তোমার মুখ থেকে তো মধু বের হয় না, নোনতা জলটুকুই না হয় বের করো। কি আর করার, পোড়া কপাল আমার। ফারহা রেগে বলে, তুমি আবার আমাকে উল্টাপাল্টা বলছো? শুদ্ধ হেসে বলে, কি বলো? আমার শব্দগুলো উল্টে পাল্টে গিয়েছে, কিন্তু আমার কাছে তো প্রতিটা বাক্য গোছানোই লাগলো। আমার মনে হয় আমার শোকে তোমার মাথার সিটে কোনো দুষ্টু জিন বসে পড়েছে। ওরা বসে বসে পজিটিভ আর নেগেটিভ তারগুলো সংযোগ উল্টে পাল্টে দিয়েছে, তাই আমার সুন্দর সুগঠিত বাক্যগুলোকে তোমার উল্টা পাল্টা লাগছে। তোমার দুষ্টু জিন তাড়ানোর একটা উপায় আছে আমার কাছে। উপায়টা হলো, ফারহা রেগে বলে, শুদ্ধ ভাই। শুদ্ধ হেসে বলে, আসলে তোমার মাথার তারা এলোমেলো হয়ে গিয়েছে ফারহা, শিওর আমি। দেখো, যার বিয়ের খবর পেয়ে নাকের পানি চোখের পানি এক করলে এখন তাকেই ভাই ভাই ডেকে চরম মূর্খতার পরিচয় দিচ্ছ। ফারহা ভুরু কুঁচকে শুদ্ধর দিকে চেয়ে বলে, তুমি যাবে? শুদ্ধ মন খারাপের ভান করে বলে, জিন তাড়ানোর উপায় শুনবে না? না, শুনবো না, তুমি যাও। ওকে, যেহেতু শুনবে না তাহলে বাস্তবায়ন করিয়ে দেখাচ্ছি। কথাটা বলে শুদ্ধ হঠাৎই কয়েক পা এগিয়ে এসে ফারহাকে শক্ত করে জড়িয়ে ধরে। ফারহা বুঝতেই পারেনি অনুভূতির তীব্র শখ খায় মেয়েটা। শুদ্ধ মৃদু স্বরে বলে, সরি, বিয়ের আগে এভাবে জড়িয়ে ধরাই। তুমি সত্যি আগুন সুন্দরীর চেয়েও সুন্দর ফারহা পাখি। ফারহা ঢোক গিলে শরীর শিরশির করে। শুদ্ধ ছেড়ে দেয় ফারহাকে। ফারহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুদ্ধ ফারহার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, ফারহা, আই রিকোয়েস্ট ইউ, বিয়ের আগে এত সেজে কখনো আসবে না আমার সামনে, বুঝেছো? অ্যান্ড সরি। এরপর শুদ্ধ দ্রুত পায়ে রুমের বাইরে বেরিয়ে যেতে যেতে বলে, দরজা আটকাও। আচ্ছা, এইবার দৃশ্যপট মায়রার কাছে যাচ্ছে, বুঝছো? মায়েরা বেডের এক কোণায় বসে খাবার খাচ্ছে। তার একদম সামনে ইরফান বসে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে মায়েরার পানে। মায়েরা দুপা ভাঁজ করে কোলের ওপরে প্লেট নিয়ে খাবার খায়। একটু পরপর মাথা তুলে ইরফানের দিকে তাকায়। এভাবে তাকিয়ে থাকলে খাওয়া যায়? তবুও খাচ্ছে মেয়েটা। খোলা চুলগুলো সামনের দিকে হেলে এসেছে। ইরফান আরেকটু মায়েরার দিকে চেপে বসে। দুহাতে মায়েরার চুলগুলো পেছন দিকে দিয়ে দেয়। মায়েরা মাথা তুলে পিটপিট করে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়েরার চুলগুলো বার কয়েক পেঁচায়, যাতে বারবার সামনে না আসে। এরপর মায়রার দিকে তাকালে দেখলো মায়রা কেমন করে তার দিকে তাকিয়ে আছে। ইরফান মৃদুস্বরে বলে, হোয়াট? মায়রা মুখের খাবার শেষ করে আবদার করে, আমি ইনায়াপুর কাছে যেতে চাই।
আপনার সব কথা শুনবো, যেতে দিন না। ইরফান মায়রার দিকে তাকিয়ে থাকে কিছু সময়। দু চোখে কত আশা নিয়ে ইরফানের পানে চেয়ে আছে। ইরফান মায়রার বাম গালে হাত দিয়ে নরম গলায় বলে, ওকে ফাইন, নিয়ে যাব, সব খাবার শেষ করো ফাস্ট। মায়রার মুখে হাসি ফুটে ওঠে, হেসে বলে, সত্যি যেতে দিবেন? ইরফান ভুরু কুঁচকে তাকায় মায়রার দিকে, ঠোঁট বাঁকায় সূক্ষ্ম, অতঃপর বলে, স্টুপিড, খাবার ফিনিশ করো, আদারওয়াইজ এগেইন ডোর লক করে চলে যাব। মায়েরা দ্রুত খাবারে মনোযোগ দেয়। কিছুক্ষণের মাঝেই খাবার শেষ করে ইরফানের পায়ের ওপর প্লেটটা রেখে বলে, শেষ। ইরফান ভুরু কুঁচকে বলে, আমাকে দিচ্ছ কেন? মায়েরা জিহ্বায় কামড় দিয়ে প্লেটটা আবার নিয়ে বেডসাইড টেবিলে রাখে। এরপর ওয়াশরুমের উদ্দেশ্যে একটা দৌড় দেয়। ইরফান বিরক্ত হয়, বিড়বিড় করে, স্টুপিড বাদর। মায়েরা ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে ফটাফট পানি খেয়ে নেয়। এরপর বেডের দিকে খেয়াল করলে দেখলো সে যে লেহেঙ্গা পরেছিল সেই লেহেঙ্গা। মায়েরা অবাক হয়ে তাকায়, এই লেহেঙ্গা তো মাত্র ওয়াশরুমে ভেজা দেখে আসলো, এখন বেডের ওপর শুকিয়ে গেল কিভাবে? ইরফানের দিকে তাকালে দেখলো ফোনে কারোর সাথে কথা বলছে, গায়ে শার্ট নেই। দেখেই শরীর কেমন শিউরে উঠল। ডান হাত উঠিয়ে গলায় হাত বোলায়। কিছুক্ষণ আগে এই লোক কতগুলো যে চুমু খেয়েছে গলায়, ভাবতেই কেমন হাঁসফাঁস লাগলো। চোখ নামিয়ে নিল, নিজেকে সামলিয়ে ইরফানের পিছনে দাঁড়িয়ে বলে, শুনুন। ইরফান মায়রার ডাকে পিছু ফিরে মায়রার দিকে তাকায়। এরপর ওপাশের ব্যক্তিকে বলে, হোল্ড। মায়রার উদ্দেশ্যে বলে, হোয়াট? মায়রা মিনমিন করে বলে, ওই লেহেঙ্গা তো ভিজে গিয়েছে, আবার শুকিয়ে গেল কিভাবে? ইরফান বেডের ওপরে রাখা লেহেঙ্গার দিকে তাকায়, আবারও মায়রার দিকে চেয়ে বলে, গাধা, এটা সেম ডিজাইনের আরেকটি লেহেঙ্গা, ফার্স্ট পরে নাও, গো। মায়রা অবাক হয়ে বলে, এটা কোথায় পেলেন? মায়রার বোকা বোকা প্রশ্নে ইরফান ভুরু কুঁচকে বলে, কুড়িয়ে পেয়েছি, স্টুপিড। মায়রা বোকা চোখে তাকায় ইরফানের দিকে, মুখ বাঁকিয়ে উল্টো ঘুরে বেডের কাছে যায়। সে ভেবেছিল নর্মাল একটা জামা পরেই তাকে যেতে হবে। খুশি হলো ভীষণ আরেকটি এমন জামা পেয়ে, কিন্তু পরবে কোথায়? ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনি যান। ইরফান কথা না বাড়িয়ে বেলকনিতে চলে গেল। মায়রা ফটাফট লেহেঙ্গাটা পরে নেয়। ইরফান গায়ে শার্ট জড়িয়ে দরজা খুললে একটা মেয়ে ভেতরে আসে, জিজ্ঞেস করে, কতক্ষণ টাইম লাগবে? মেয়েটি আন্দাজ করে সময় বলে দিলে ইরফান চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা বোকা চোখে চেয়ে দেখলো ইরফানের প্রস্থান। মেয়েটা তো তাদের বাসায় ভাড়া করে আনা সেই আর্টিস্টদের মাঝে একজন। মায়েরা বুঝলো ইরফান এই মেয়েকে তাকে সাজানোর জন্য ডেকেছে। মেয়েটার মুখে হাসি ফুটে ওঠে। মায়রাকে মেয়েটি প্রায় 30 মিনিটের মতো সময় পুরোপুরি রেডি করে দিল। এর মাঝে ইরফান ঘরে প্রবেশ করে। মায়রা ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, ইরফানকে দেখে দাঁড়িয়ে যায়। ইরফান শান্ত চোখে মায়রার পানে চেয়ে আছে। মেকআপ আর্টিস্ট মেয়েটির রুম থেকে বেরিয়ে যায়। ইরফান এগিয়ে গিয়ে ডোর লক করে দেয়। এরপর মায়রার সামনে দাঁড়িয়ে মায়রার ঠোঁট জোড়ায় আঙুল চালিয়ে বলে, আবার এটা লাগিয়েছো? মায়রা মিনমিন করে বলে, লিপস্টিক না লাগালে ভালো লাগবে না তো। ইরফান মায়রার আড়ালে সূক্ষ্ম হাসে। মায়রার দিকে এগিয়ে গেলে মায়রা দ্রুত দুহাতে ইরফানের ঠোঁট চেপে মিনমিন করে বলে, আবার কি করবেন? ইরফান চোখ বুজে ভারী শ্বাস ফেলে। মায়রার হাত সরিয়ে দিয়ে বলে, কিছু করব না। ইউ নো, আই ডোন্ট লাইক ইউ স্টুপিড লিটল গার্ল। কথাটা বলে মায়রা ঠোঁট জোড়ায় শব্দ করে একটা শুকনো চুমু আঁকে। মায়রা চোখ নামিয়ে নেয়। ইরফান আর কিছু করল না। মায়রা ডান হাত তার বাঁ হাতের মুঠোয় নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। মায়রার ইচ্ছে করলো এই লোকটার মাথার চুলগুলো কামিয়ে টাক বানিয়ে দিতে। বলবে কেন তাকে পছন্দ করে না? এটা শুনলে মায়রার এত রাগ হয়, কিন্তু তাকে বাইরে নিয়ে যাচ্ছে তাই এইসব বাদ দিল। ইরফান ইনায়ের ঘরের সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, বাইরে বের হবে না। মায়রা মাথা নেড়ে সম্মতি দেয়। ইরফানের ফোনে আবারও কল আসলে সে মায়রার হাত ছেড়ে বলে, গো। মায়রা ছাড়া পেয়ে দ্রুত ইনায়ের ঘরের ভেতরে চলে যায়। ইরফান তার কাজে যায়। মায়রা ইনায়ের ঘরে খুশি মনে ঢুকলেও ইনায়ের পাশে একজনকে দেখে হাসি মিলিয়ে যায়। ইনায়া মায়রাকে দেখে বলে, মায়রা এতক্ষণ কই ছিলে? দেখো কে এসেছে। মায়রা জোরপূর্বক হেসে মাথা নাড়ায়, চোখের কোণে পানি। ইনায়ের উদ্দেশ্যে বলে, আপু আমি আসছি, একটু দাঁড়াও। কথাটা বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। মায়রা ঘরের বাইরে দাঁড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। পাশ থেকে পরিচিত কণ্ঠ পাই, কেমন আছিস মা? মায়রা নিজেকে সামলিয়ে নিল। ঘাড় বাঁকিয়ে চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে ভদ্রমহিলার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সৎমা, তুমি কেমন আছো? মায়রার মা মায়রার সম্বোধনে অবাক হয়। কখনো তো এভাবে ডাকেনি মায়রা তাকে।
তার কোলে 4 বছরের একটা বাচ্চা। বাচ্চা ছেলেটি মায়রার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আপুই, কুলে নাও, কুলে নাও। মায়রা হেসে তার ছোট ভাইকে কোলে নেয়, শক্ত করে তার সাথে জড়িয়ে ধরে, গালে অসংখ্য চুমু খেয়ে বলে, আমার ভাইয়া কেমন আছে? বাচ্চা ছেলে লাবিব বোনের গলা জড়িয়ে ধরে আদো আদো স্বরে বলে, বালুয়াতি আপুই, তুমি? মায়েরা লাবিবের গালে দুটো চুমু খেয়ে হেসে লাবিবের মতো করে বলে, আমিও বালুয়াতি ভাইয়া। লাবিব খিলখিল করে হেসে ওঠে। মায়েরা তার মায়ের দিকে চেয়ে বলে, বললে না যে কেমন আছো? ভদ্রমহিলা দীর্ঘশ্বাস ফেলে বলে, তুই কি আমার ওপর রাগ করেছিস মা? তুই তো জানিস লাবিবের বাবা কেমন। আমি চাইলেও তোর খোঁজ নিতে পারি না। এখানেও। মায়েরা তার মায়ের মুখের কথা কেড়ে নিয়ে বলে, এসব বাদ দাও, লাবিব আমার কাছেই থাকুক। যাওয়ার আগে ওকে আমার থেকে নিয়ে যেও। একটু থেমে বলে, লাবিবের আব্বা আসছে? মায়েরার মা ছোট করে বলে, তুই সত্যিই ভালো আছিস তো মা? মায়েরা উল্টো ঘুরে যেতে যেতে বলে, ভালো থাকার জন্যই তো পরের মেয়েকে তাড়িয়ে দিয়েছ, ভালো না থেকে উপায় কি? মায়েরার মা ছলছলে চোখে চেয়ে রইল। ইরফানের ফুপি এসে মায়েরার মায়ের সাথে টুকটাক কথা বলে তিনি নিজেকে সামলে ইরফানের ফুপির সাথে কথা বলায় সামিল হয়। মায়েরা লাবিবকে নিয়ে ইরফানের ঘরে গেল। দরজা ভিড়িয়ে দিয়ে বেডের ওপরে বসে লাবিবকে কোলে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল। দুহাতে লাবিবের গলা ধরে ছোট ছোট অসংখ্য চুমু দেয়। লাবিব পিট পিট করে তার বোনকে দেখে। এক পর্যায়ে বলে, আপুই, তুমি কাঁদো কেন? মায়েরা লাবিবের কপালের সাথে কপাল ঠেকিয়ে ফুপিয়ে কাঁদল। তার এই ছোট্ট ভাইটাকে কতদিন পর দেখল। মায়ের ওপর রাগ করে ওই বাড়িতে আর যায়নি। সে লাবিবকে দেখতে যেতে চাইতো, কিন্তু তার মা আর লাবিবের বাবার কথা ভাবলে নিজেকে দমিয়ে রাখত। একটু পর নিজেকে সামলিয়ে লাবিবকে জিজ্ঞেস করে, আপুইকে মিস করেছিলি ভাইয়া? লাবিব মায়েরার বুকে মাথা ঠেকিয়ে মন খারাপ করে বলে, আপুই তুমি চলো, তোমাকে আমি মিট করি। আমাকে আর কেউ চকলেট দেয় না। মায়েরা লাবিবের গালে আবারও চুমু খেয়ে বলে, আপুই আজ অনেকগুলো চকলেট দিবে তোকে। লাবিব খুশি হয়। মায়েরা তার ছোট ভাইকে কোলের মধ্যে গুটিসুটি মেরে বসিয়ে রাখে। যদিও এর সাথে তার রক্তের সম্পর্ক নেই, সম্পর্কে সৎ ভাই, তবে এই ভাইটাই কেবল তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, সেও বাসে। ইরফান একটা কাজে তার ঘরে এসেছে। মায়েরার কোলে একটা বাচ্চা ছেলেকে দেখে অবাক হয়ে তাকায়। এগিয়ে এসে কিছু না বলে মায়েরার কোল থেকে বাচ্চাটাকে দু হাতে নিয়ে বেডের ওপরে বসিয়ে দেয়। মায়েরা চেঁচিয়ে ওঠে, আরে কি করছেন? ইরফান রেগে বলে, স্টুপিড, তোমাকে ইনায়ের ঘরে রেখে এসেছি আর তুমি ছেলেদের কোলে নিয়ে বসে আছো? মায়েরা অদ্ভুত চোখে ইরফানের দিকে তাকায়। এই লোকের সবকিছুতেই প্রবলেম। সে তার ভাইকে কোলে নিবে, এই লোকের কি অসহ্য একটা। লাবিব পিট পিট করে ইরফানের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর হামাগুড়ি দিয়ে মায়েরার দিকে এগোলে ইরফান লাবিবের দিকে তাকিয়ে ধমকে বলে, স্টপ। লাবিব কেঁপে ওঠে। ইরফানের অমন শক্ত মুখে ধমক খেয়ে লাবিব কেঁদে দেয়। মায়েরা দ্রুত লাবিবকে কোলে নিয়ে ইরফানকে কিছু বলার আগে ইরফান রেগে বলে, ওকে আবার কোলে নিয়েছো? নামাও বলছি। মায়েরা তীব্র বিরক্তিতে চেঁচিয়ে বলে, আপনার প্রবলেম কি, অসহ্য লোক একটা? আমি আপনার জন্য এখন আমার ভাইটাকে কোলে নিতে পারবো না? ইরফান আবারও কিছু বলতে গিয়ে থেমে যায়। লাবিব ছেলেটার দিকে তাকালে দেখলো ছেলেটার ভীত চোখে তার দিকে চেয়ে আছে। ভাই কথাটা শুনে বোধহয় শান্তি হলো। অতঃপর ইরফান শান্ত স্বরে বলে, ও ওকে ভাই, ইরফানকে দয়া করে কেউ মায়েরার কোলে তুলে দাও, এত জেইলাসি ভাই। কথাটা বলে তার ড্রয়ারে কিছু খোঁজে। মায়েরা মুখ বাঁকায়। তার ভাইটাকেও কাঁদাতে ছাড়ল না, খবিশ লোক। লাবিবের গাল মুছে দিয়ে গালে চুমু খেয়ে ফিসফিসিয়ে বলে, এটা তোর খবিশ দুলা ভাই, বুঝলি? লাবিব পিট পিট করে তার বোনের দিকে চেয়ে মায়েরার মতো করেই ফিসফিসিয়ে বলে, খুবিশ দুলাবাই। মায়েরা শব্দ করে হেসে দেয় লাবিবের কথা শুনে। লাবিবও মায়েরার গলা জড়িয়ে হেসে ফেলে। দিনের আলো ফুরিয়ে প্রকৃতিতে রাতের অন্ধকার নেমে এসেছে। বিয়ে বাড়ির সকলের হই হুল্লোড়ের নেওয়াজ বাড়ি ভরপুর। পুরো বাড়িতে বিভিন্ন কালারের আলো জ্বলছে নিভছে। ফাইজের বিয়ে পড়ানো মাত্র শেষ হলো। শুদ্ধ অসহায় চোখে চেয়ে ফাইজের কানে ফিসফিসিয়ে বলে, আমি আমার বোনকে দিয়ে দিলাম, এবার তোর বোনকে আমাকে দেবার পালা। ফাইজ বিরক্ত হয়ে বলে, সারাদিন বিয়ে ছাড়া কিছু ভাবতে পারিস না? শুদ্ধ আকাশ থেকে পড়ার ভান করে বলে, ও মা গো, কবুল বলে মুখের বুলি ফুটেছে? তাও যে সে বুলি নয়, একেবারে ভূতের মুখে রাম রাম বুলি। বলছি
তুমি আমার বোনকে বিয়ে করার জন্য কি কি করেছো সব ভুলে গিয়েছো, বেয়াদব শালা। ফাইজ বিরক্ত হয়ে বলে, এখন আমি তোর আর ইরফানের বোন জামাই, সম্মান দিয়ে কথা বলবি। শুদ্ধ পাত্তা দিল না। মায়েরা লাবিবকে কোলে নিয়ে স্টেজের পাশে লুকিয়ে দাঁড়িয়ে আছে। খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করতে এসেছে সে। আড়াল থেকে দেখলো সবাই সবার মতো কথা বলতে, আড্ডা দিতে ব্যস্ত। মায়েরা লাবিবকে কোলে থেকে নামিয়ে লাবিবের কানে কানে কিছু একটা শিখিয়ে দেয়। লাবিব বোনের কথা মেনে গুটি গুটি পায়ে স্টেজে যায়। বাচ্চা ছেলে, সেভাবে কেউ খেয়াল করলো না। লাবিব স্টেজের নিচ থেকে ঝটপট দুহাতে দুটো জুতো নিয়ে মায়রার কাছে দৌড়ে আসে। মায়েরা লাবিবকে জড়িয়ে ধরে গালে টপাটপ 3টে চুমু খেয়ে বলে, আমার সোনা ভাইয়া। লাবিব হাতে জুতো ফেলে মায়রার গালেও গুনে গুনে 3টে চুমু খেয়ে বলে, আমার সোনা আপুই। বিশ্বাস করে এই বাচ্চাদের মতো করে কথা বলতে আমার ভীষণ প্রবলেম হচ্ছে, আবার প্রবলেমও কম হচ্ছে, কারণ আমার খালাতো ভাই বোনগুলা ছোট ছোট তো, ওরাও আমার সঙ্গে এইভাবে কথা বলে, বুঝলা। মায়েরা ফাইজের জুতো দুটো স্টেজের পিছনে খুব ভালো করে লুকিয়ে রাখলো, কেউ পাবে না এইবার এই জুতো। এরপর লাবিবকে কোলে নিয়ে তার আগের ঘরে চলে যায়। সেখান থেকে বেশ অনেকগুলো চিপস আর চকলেট নিয়ে নেয়। এরপর ইনায়ের ঘরে গিয়ে ইনায়ের পাশে লাবিবকে বসিয়ে লাবিবের সামনে চিপস চকলেট দেয়। লাবিব খুশি হয়। তার আপুই আগে নিয়মিত চকলেট দিত, এখন দেয় না, আদরও করে না। করবে কি করে, থাকেই তো না। বাচ্চাটি চকলেট রেখে মায়েরার দিকে তাকায়। মায়েরা হেসে ইনায়াকে দেখিয়ে বলে, এটা তোর আরেকটা আপুই, এখানে বসে এইগুলো খাবি। আমি একটা কাজে যাই, আচ্ছা ভাইয়া। লাবিব ঠোঁট উল্টে কেঁদে দেয়। মায়েরা লাবিবের গালে হাত দিয়ে বলে, কি হয়েছে ভাইয়া, চকলেট কম হয়েছে, আরো দিব তো। লাবিব মায়েরার গলা জড়িয়ে ধরে বলে, তুমি আমার সাথেই চলো আপুই, আমাকে কেউ চকলেট দেয় না, তুমু দেয় না। মায়েরা লাবিবের পিঠে হাত বুলিয়ে দেয়। ঘরের সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ইনায়া অবাক হয়ে বলে, তোমার ভাই তো তোমায় খুব মিস করে মায়েরা। মায়েরা ঝাপসা চোখে হেসে ফেলে। লাবিবকে সারিয়ে চুমু খেয়ে বলে, এখন থেকে চকলেট দেব, তুমু দিব, কাঁদলে কিছুই দিব না। আচ্ছা, তুমু তয়হস্যু ময়হস্যু হচ্ছে চুমু, বুঝছো? তুমু বলছে তাই আমিও প্রথমবারে বুঝতে পারি নাই। লাবিব তার ছোট ছোট হাতে চোখ মুছে নেয়, ইনোসেন্ট মুখ করে বলে, কাঁদবো না আর, বলে চকলেট খাওয়ায় মন দেয়। মায়েরা লাবিবের চকলেট থেকে একটা কামড় দিলে লাবিব চেঁচিয়ে বলে, তুমি খাও কিনু আমার চকলেট। মায়েরা চোখ ছোট ছোট করে বলে, তুমু দিব না কিন্তু। মানে হচ্ছে চুমু দিব না কিন্তু, বুঝছো? লাবিব আর কিছু বলল না। তার আপুই এর চুমু লাগবে তার, চকলেটের সাথে স্যাক্রিফাইস করাই যাবে। মায়েরা আর কিছু না বলে ইনায়ার সব কাজিনদের নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কেমন আছো বাবা? ইরফান মায়রার মাকে সেভাবে চেনে না, তবে বিয়ের দিন একবার এই মহিলাকে দেখেছিল। এটা যে মায়রার মা সেটা সে জানে না। মায়রার কেউ একজন হবে, এই ভেবে উত্তর দেয়, জি ভালো। মায়রার মা মৃদু হেসে বলে, মায়রা তোমার চেয়ে অনেক ছোট, ও একটু চঞ্চল, বেশি কথা বলে, মানিয়ে নিও বাবা কেমন। ইরফান জিভ দিয়ে ঠোঁট ভেজায়, কি বলা উচিত বুঝতে পারছে না। মায়রার মা আবারও বলে, তুমি মনে হয় কথা কম বলো, কিন্তু মায়রা তো খুব গোপালু, একটু একটু দুষ্টামিও করে, তবে ওর মন কিন্তু খুব ভালো, বুঝেছো? ইরফান চুপচাপ শুনল ভদ্র মহিলার কথা। মায়েরার মা এবার ইরফানের গালে হাত দিয়ে বলে, আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। ইরফান এবার বুঝলো এটা মায়েরার মা, কিন্তু যে কথাটা বলেছে সে আনসার দিতে খুবই বিব্রত বোধ করছে। সাথে গালে হাত দেওয়ায় একটু অস্বস্তি হলো। এইসব ব্যবহারে সে অভ্যস্ত নয়। ফাইজ স্টেজ থেকে নেমে জুতো পরবে, কিন্তু সে তার জুতো খুঁজে পায় না। কি জ্বালা! তার বিয়েতে কত বাধা আসলো, সব মিটিয়ে কবুল তো বলল, কিন্তু এখন যে তার লিটল কুইনকে একটুখানি দেখবে সেই আশাতে কে যেন 100 বালতি পানি ঢেলেছে। শুদ্ধ পাশ থেকে বলে, পায়ে মেহেদি দিয়েছিস নাকি? ফাইজ রেগে বলে, আমার জুতো কই? মেজাজ খারাপ। শুদ্ধ ফাইজের পাশ থেকে নেমে ফাইজের জুতো খুঁজলো, আসলেই নেই, গেল কোথায়? তখনই মায়েরা, ফারহা সহ ইনায়ের সব কাজিন স্টেজের সামনে এসে উপস্থিত হয়। মায়েরা চিন্তিত কণ্ঠে বলে, ভাইয়া কিছু খুঁজছেন? শুদ্ধ মাথা নিচু করেই বলে, ফাইজের জুতো কই গেল, এখানেই ছিল। কথাটা বলে মাথা তুলে তাকায়। মায়েরা, ফারহা সহ একদল মেয়ে দেখে শুদ্ধ ভুরু কুঁচকে নেয়, কি যেন বুঝলো। এরপর সোজা হয়ে দাঁড়িয়ে বলে, ফাইজের জুতো না দিলে কিন্তু তোমার বান্ধবীর শ্বশুর বাড়ি যাওয়া হবে না মায়েরা। মায়েরা হেসে বলে,
আপনারা জুতো না পেলে ফাইজ ভাইয়ার আর বউয়ের মুখদর্শন হবে না, এভাবে ভাবুন। শুদ্ধর পাশে নাসিম এসে দাঁড়িয়ে বলে, আরে বারবি ডল, তুমি কোথায় ছিলে? এত খুঁজলাম তোমায়। মায়েরা কিছুটা বিব্রত বোধ করে। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে ভিডিও অন করে বলে, নাও মায়েরা, শুরু করো। ভিডিওটা ইরফানকে সেন্ড করবে, বুঝলে? তোমার এত ক্রেডিট, এসব দেখার হক ইরফানের অবশ্যই আছে, কি বলো? মায়েরার মুখটা চুপসে যায়। শুদ্ধ কিছু বোঝার আগেই ফারহা খপ করে কেড়ে নেয় শুদ্ধর ফোনটা। শুদ্ধ চেঁচিয়ে বলে, আরে আমার ফোন! ফারহার দিকে চেয়ে চোখ ছোট ছোট করে বলে, এসব কি করছো ফারহা? তোমার ভাইয়ের বিয়ে, তুমি ছেলে পক্ষ হয়ে মেয়ে পক্ষের পক্সি দিচ্ছ? ফারহা ভুরু কুঁচকে বলে, আমার ভাই কিপটা নাম্বার 1, টাকা ফেললেই আবার ভাইয়ের পাশে গিয়ে দাঁড়াবো। কথাটা বলে ফারহা ফাইজের দিকে তাকিয়ে বলে, ভাইয়া 60-70 হাজার টাকা ফেলো। ফাইজ চোখ বড় বড় করে বলে, কি? মায়েরা বলে, কম হয়ে গেল দুলা ভাই, আসলে আমাদের শরীরে খুব দয়া, তাই বেশি আবদার করতে পারছি না, আপনি চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। ফাইজ অসহায় মুখ করে চেয়ে রইল। তার জুতো নিতে 60-70 হাজার টাকা দিতে হবে। মুখ ছোট করে বলে, আমার জুতো ধুয়ে তোমরা পানি খাও, আমার ওই জুতো লাগবে না। দেখি সাইড প্লিজ। সবাই একসাথে চিল্লিয়ে ওঠে। সব ছেলেরা দু হাতে কান চেপে ধরে। মায়েরা বলে ওঠে, ইনায়া আপু বলেছে জুতোহীন বরের পাশে সে বসবে না। মায়েরার কথা শুনে সবাই ভ্যাবাচাকা খেয়ে যায়। নাসিম শব্দ করে হেসে দেয়। শুদ্ধ কিছু একটা ভেবে বলে, ওকে, তোমাদের ইচ্ছা পূরণ হবে। এত টাকা পকেটে নেই, তোমরা ওয়েট করো, আমি আসছি। মায়েরা ফারহা অবাক হলো, এত দ্রুত রাজি হয়ে গেল। রাজি হলে তো ভালো। প্রায় 10 মিনিট পর শুদ্ধ তার হাতে ওয়ালেট নিয়ে হাজির হলো। অতঃপর বলে, আমার একটা শর্ত আছে। মেয়েরা সবাই উৎসুক দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফারহার দিকে চেয়ে এক চোখ টিপ মেরে দেয়। ফারহা থতমত খেয়ে চোখ সরিয়ে নেয়। মায়েরা চোখ ছোট ছোট করে বলে, ভাইয়া চোখ টিপাটিপি করে লাভ নেই, আমাদের মেয়েদের সবার ক্যারেক্টার একদম সাদা কাগজের মতো ফকফকে পরিষ্কার। মায়েরার কথায় শুদ্ধ থতমত খেয়ে তাকায়, বিড়বিড় করে, কি সিসিটিভি মাইরি! অতঃপর নিজেকে সামলে বলে, আগে জুতো দিতে হবে, তারপর টাকা। ইরফানের মামাতো বোন মিশকা বলে ওঠে, আপনি আগে টাকা বের করে গুনে দেখান ভাইয়া, তাহলে আপনার শর্ত আমরা মানব। শুদ্ধ কিছু একটা ভেবে ওয়ালেটের ভাঁজ খুলে বেশ কিছু টাকা বের করে সবার উদ্দেশ্যে দেখালো। এরপর বলল, সব গুনতে অনেক টাইম লাগবে, টাকা তো আছে, দেখলেই সবাই, এবার জুতো আনো। ইরফানের কাজিন রিয়া ফাইজের জুতো জোড়া এনে দিলে শুদ্ধ ওয়ালেট বাড়িয়ে দেয়। মায়েরা ভুরু কুঁচকে ওয়ালেট চেক করে বোকা বনে যায়। এর মধ্যে সব পাতা, আর মাত্র কয়েকটা হাজার টাকার নোট। মায়েরা অসহায় মুখ করে বলে, ভাইয়া আপনি আমাদের এভাবে ঠকাতে পারলেন? শুদ্ধ হাসছে। ফারহা মায়েরাকে বলে, মায়েরা চাপ নিও না, এই ফোন বিক্রি করলে মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, আরে না না, আমার ইম্পর্টেন্ট অনেক কিছু আছে ফোনে। ফারহা পাত্তা দিল না। নাসিম তার ওয়ালেট থেকে একটা চেক বের করে মায়েরার দিকে এগিয়ে দিয়ে বলে, বারবিডল, এখানে পুরো 1 লাখ টাকার চেক আছে, নাও। নাসিমের কথায় মায়েরা ভীষণ বিব্রত বোধ করে। টাকাটা তো মেইন না, সে দুলাভাইয়ের থেকে জোর করে টাকা হাতিয়ে নেবে, এইখানেই তো মজা। শুদ্ধ খপ করে নাসিমের থেকে চেকটা কেড়ে নিয়ে বলে, চোখ ঠিক কর শালা। নাসিম থতমত খেয়ে গিয়ে মাথা চুলকালো। মায়েরা কিছু বলতে চায়, তার আগেই দেখে ইরফান এদিকে আসছে। সাথে সাথে বসে পড়ে। ওরে আল্লাহ, এই লোক তাকে দেখলে তো কাঁচাই চিবিয়ে খাবে। শুদ্ধ সামনে তাকিয়ে বলে, এ কি, সিসিটিভি কোথায় গেল? মায়েরা নিচু হয়ে এক প্রকার দৌড়ে এখান থেকে পালিয়ে স্টেজের পিছন থেকে উকি দিয়ে বলে, আপনারা চিটিংবাজ, আমি ইনায়া আপুকে দিব না। দুলাভাই আপনি একাই রওনা হন, বাই বাই। মায়েরা ইরফানকে দেখেই পালাচ্ছিল। তবে ইরফান আর তার মাকে সামনাসামনি দাঁড়িয়ে থাকতে দেখে সব ভুলে গিয়ে এগিয়ে যায় তার মা আর ইরফানদের দিকে। ইরফান কিছু বলার আগে সেখানে উপস্থিত হয়ে মায়েরার তার মায়ের উদ্দেশ্যে বলে, এখানে কি করছো? মায়েরার মা মায়েরাকে দেখে ইরফানের গাল থেকে হাত সরিয়ে নেয়। মায়েরার উদ্দেশ্যে কিছু বলার আগে ইরফান মায়েরার দিকে তাকিয়ে রেগে বলে, বাইরে বেরিয়েছো কেন স্টুপিড? মায়েরা আমতা আমতা করে বলে, আমি ঘরবন্দি হয়ে থাকতে পারবো না, তাই বাইরে ঘুরতে বেরিয়েছি। ইরফান রেগে যায়। এই স্টুপিড যে কথা শোনার পাত্রী নয়, এটা সে জানেই। রাগের মাথায় ভুলেই বসেছে মায়েরার মা এখানে দাঁড়ানো। মায়েরার গাল শক্ত করে চেপে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়েরার মা অবাক হয়ে তাকিয়ে আছেন।
তিনি একটু আগেই ছেলেটাকে কি সুন্দর করে বলল, আর এই ছেলেটা তার মেয়ের সাথে এমন করছে কেন? মায়েরা আর চোখে তার মায়ের দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলে, আমার গাল ছাড়ুন, মা আছে এখানে। ইরফান রেগে বলে, স্টুপিড, তোমার হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। মায়েরার মা বুঝতে পারছে না তিনি কি করবেন বা কি বলবেন। যেমন বিব্রতিকর অবস্থায় পড়েছেন তেমনই খারাপ লাগছে। তার মেয়ে কি এখানে ভালো নেই? কোথা থেকে ইরফানের বাবা এসে দাঁড়ায় ইরফানদের এখানে। ইরফানকে মায়েরার গাল চেপে ধরতে দেখে তারেক নওয়াজ অবাক হয়ে বলেন, ইরফান কি করছো? বাবার কথায় ইরফান মায়েরার গাল ছেড়ে চোখ বুজে শ্বাস নেয়। এরপর কোনো দিকে না তাকিয়ে মায়েরার হাত টেনে তার ঘরের দিকে নিয়ে যায়। মায়েরা রীতিমতো পড়তে পড়তে নিজেকে সামলে নিয়েছে, তবে ইরফানকে বাধা দিল না। আশেপাশে অনেক মানুষ, উল্টাপাল্টা ভাববে, সেই ভেবে নিজেকে দমিয়ে নিল। এদিকে পিছন থেকে মায়েরার মা অবাক হয়ে মায়েরা আর ইরফানের দিকে তাকিয়ে রইল। তারেক নওয়াজ ছেলের কাজে অস্বস্তিতে পড়েছেন। মায়েরার মা হঠাৎই বলে উঠলেন, ভাইজান, আমার মেয়ে কি ভালো আছে এখানে? মিথ্যা বলবেন না, ভালো না থাকলে এখানে কেন রাখবো বলুন? আমার মেয়েকে ভালো রাখতেই তো এখানে পাঠিয়েছি। তারেক নওয়াজ গলা ঝেড়ে বললেন, আসলে আমার ছেলের মাথাটা একটু গরম, তাছাড়া মায়েরার খুব যত্ন করে, চিন্তা করবেন না, মায়েরা ভালো আছে এখানে। মায়েরার মা চিন্তিত হলো, সত্যিই কি ভালো আছে মায়েরা? তার নিজেকে অপরাধী লাগে। তার প্রথম স্বামীর আমানত টুকুর খেয়াল সে রাখতে পারল না। তিনি এ ব্যাপারে তারেক নওয়াজকে আর কিছু বললেন না। আমাকে ছাড়ুন। ইরফান মায়েরাকে নিয়ে সোজা তার ঘরে যায়। রেগে বলে, বাইরে কেন গেলে? বলেছিলাম তো বাইরে বেরোবে না। মায়েরা অসহায় মুখ করে বলে, প্লিজ শুধু আজকে যাই, খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে, আপনাকে ভাগ দিব। ইরফান ভুরু কুঁচকে বলে, হোয়াট? কিসের ভাগ? মায়েরা থতমত খেয়ে যায়, ভুলভাল বলে ফেলেছে। ইরফানের ফোনে কল আসে। ছেলেটা বিরক্ত হয়। এই বিচ্ছুকে দেখে রাখতে পারছে না কাজের জন্য, আর এই স্টুপিডটাও তার কথা শুনছে না। মায়েরাকে ধমকে বলে, বাইরে গিয়েছিলে কেন? এখানে আটকে রেখে যাব। মায়েরা মাথা নেড়ে বলে, না না প্লিজ, আমি ইনায়া আপুর কাছে থাকব, আমার ভাইয়ের কাছে যাব। ইরফান শান্ত চোখে মায়েরার দিকে তাকায়, দুপা এগিয়ে গিয়ে মায়েরাকে ঘেঁষে দাঁড়ায়। এরপর মায়েরার মুখ দুহাতে আজলাই নিয়ে মৃদুস্বরে বলে, লিফট থেকে এসব ওঠাও। মায়েরা ঢোক গিলে বলে, তাহলে বাইরে যেতে দিবেন? ইরফান মায়েরার কথার উত্তর করল না। ঝড়ের গতিতে মায়েরা ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মায়েরা ইরফানকে ঠেলে সরিয়ে দিতে চায়। এই লোকের প্রবলেম কি? উফ, আজ সারাটা দিন জ্বালিয়ে খেলো। ইরফানের মামাতো বোন তামান্না ইরফানের ঘরের দিকে মায়েরাকে ডাকতে ডাকতে আসে। মায়েরা ইরফানকে ঠেলে সরিয়ে দিতে চায়। ইরফান বিরক্ত হয়ে শব্দ করে একটা চুমু খেয়ে মায়েরাকে ছেড়ে দেয়। মায়েরা গুটিসুটি মেরে ইরফানের বুকে সিটিয়ে দাঁড়ায়, যেন তামান্না তাকে দেখলে আসছে শেষ। তামান্না ঘরের দরজায় দাঁড়িয়ে ইরফানকে উল্টো ঘুরে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, ইরফান ভাই, মায়েরাকে দেখেছ? ইরফান চোখ নামিয়ে মায়েরাকে একবার পরখ করে ডান হাতের বুড়ো আঙুল দ্বারা তার ঠোঁট মুছে গম্ভীর গলায় বলে, ডোন্ট নো। তামান্না যেতে গিয়েও মায়েরাকে যেন নজরে পড়ল। নিচের দিকে চোখ পড়লে মায়েরার লেহেঙ্গা দেখে বলে, মায়েরা তো এখানেই, মিথ্যা বলছো কেন? এই মায়েরা আসো, আমরা সবাই তোমার জন্য বসে আছি। মায়েরার কেঁদে দেওয়ার মতো অবস্থা। ইরফান বিরক্ত হয়ে বলে, ডোন্ট ডিস্টার্ব মি, জাস্ট লিভ। তামান্না বলে, ইরফান ভাই, তোমাকে ডিস্টার্ব করব না, মায়েরাকে দাও, শুদ্ধ ভাইয়া টাকা দিয়েছে। ইরফান চরম বিরক্ত হয়। মায়েরা নিজেই ইরফানদের আড়াল থেকে সরে দাঁড়িয়ে মিনমিন করে বলে, আপু তুমি যাও, আমি আসছি। তামান্না চোখ ছোট ছোট করে মায়েরার দিকে তাকিয়ে বলে, মায়েরা তুমি কি অসুস্থ? মায়েরা কি বলবে বোঝে না। অসুস্থই তো সে। এই অসভ্য লোকটা তাকে অসুস্থ বানিয়ে দিচ্ছে। রাগ লাগলো তার। জীবনটা পুরো কি বানিয়ে দিয়েছে। উফ। তামান্নার উদ্দেশ্যে মিনমিন করে বলে, না আপু, আসছি আমি। তামান্না চলে যায়। ইরফান রেগে বলে, কোথায় যাবে তুমি? মায়েরাও রেগে বলে, উগান্ডায়, অসভ্য লোক। ইরফান রেগে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, আমাকে রাগ দেখালে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়েরা ধূপধাপ পা ফেলে বাইরে যেতে নিলে ইরফান মায়েরার হাত টেনে তার সামনে এনে দাঁড় করিয়ে মায়েরার ঠোঁট জোড়ায় দৃষ্টি রেখে বলে, এটা ওঠাতে দাও। মায়েরা চোখ বড় বড় করে দ্রুত তার ঠোঁট চেপে ধরে। ইরফান রেগে বলে, স্টুপিড, হোয়াট হ্যাপেন্ড? মায়েরার কান্না পাচ্ছে। এই লোকটার চেয়ে রাক্ষসও ভালো আছে। ইরফান মায়েরার হাত টেনে সরিয়ে দিলে মায়েরা মাথা নিচু করে চেঁচিয়ে বলে, অসভ্য লোক, আমাকে আপনার সরকারি লাগে? ছাড়ুন বলছি। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, নো,
ইয়োর লিপস আর মাই পার্সোনাল চকলেট, সো ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা আগের চেয়েও জোরে চেঁচিয়ে ওঠে। ইরফান বিরক্ত চোখে চেয়ে আসে মায়েরার দিকে। মায়েরা ঢোক গিলে বলে, এভাবে উঠবে না, আমি উঠিয়ে নিচ্ছি, সরুন। ইরফান ভুরু কুঁচকে বলে, আই ক্যান, একটু সময় লাগছে, দ্যাটস ইট। মায়েরা দ্রুত ওয়াশরুমের দিকে যায়। ইরফান ধরতে গিয়েও পারল না। মায়েরা এক প্রকার দৌড়ে ওয়াশরুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক তুলে ফেলল। এরপর আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে তাকিয়ে নিজের দুহাত হিজাবের ওপর দিয়ে তার দুই কান জোরে চিমটি দিয়ে ধরে বিড়বিড় করে, এই দেহে প্রাণ থাকতে আর লিপস্টিক দিব না। অনেকক্ষণ পরেও যখন মায়েরা ওয়াশরুম থেকে বের হয় না, ইরফান রেগে বলে, স্টুপিড, এক্ষুনি বের না হলে দরজা ভেঙে ভেতরে ঢুকবো। তখনই মায়েরা খট করে দরজা খুলে বের হয়। ইরফান মায়েরার দিকে রেগে তাকায়। মায়েরা মিনমিন করে বলে, বের হয়েছি, এবার আপনি যান। ইরফান মায়েরার হাত ধরে টেনে তার সামনে দাঁড় করায়। মায়েরার ভেজা ঠোঁট জোড়ায় তীক্ষ্ণ চোখে চেয়ে মৃদুস্বরে বলে, নাও পারফেক্ট। কথাটা বলেই টুপ করে মায়েরার ভেজা ঠোঁটে একটা শুকনো চুমু খেয়ে ফেলে। মায়েরা কটমটে দৃষ্টিতে ইরফানের দিকে তাকায়। এই লোকটার প্রবলেমটা ঠিক কোন জায়গায়? তাকে একটু নিঃশ্বাসও নিতে দেয় না। ইরফান মায়েরার দৃষ্টি পাত্তা দিল না। মায়েরার থেকে দূরে সরে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, এসব খুলে ফেলো, আর বাইরে যেতে পারবে না, ইটস ফাইনাল। কথাটা বলে ড্রয়ার থেকে তার রুমের দরজার চাবি নিয়ে গটগটে পায়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে শব্দ করে দরজা লাগাতে ভোলেনি। মায়েরা পিছু পিছু যেতে যেতে বলে, আমি যেতে চাই প্লিজ, আর বাইরে যাব না। কে শোনে কার কথা? ইরফান এবার তার ঘরের দরজা বাইরে থেকে লক করে দিয়ে গেছে, যেটার চাবি সে তার পকেটে রেখেছে। সে ছাড়া এ দরজা এবার আর কেউ খুলতে পারবে না। মায়েরা দরজা ধরে টানলো, খুলতে পারল না। বুঝলো ওপাশ থেকে লাগিয়ে দেওয়া হয়েছে। তার ভীষণ খারাপ লাগলো। কতক্ষণ এখানে বন্দি হয়ে বসে থাকবে? এখন তো ইনায়া আপু চলে যাবে, আর ইনায়া আপুর কাছে তার ছোট ভাইটা আছে। ঘাড় বাঁকিয়ে দেওয়াল ঘড়িতে নজর দেয়। ঘড়ির কাঁটায় রাত 8:05। মায়েরা অসহায় হয়ে বেডের ওপরে গিয়ে বসলো। অপেক্ষা করতে লাগলো কখন দরজা খুলবে। তার মনে হয় ইনায়া আপু যাওয়ার আগে ইরফান এসে দরজা খুলে দিবে। এই ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সময় পেরিয়েছে প্রায় 1 ঘন্টা। এর মাঝে মায়েরা ঘুমায়নি বা কিচ্ছু করেনি। এত সময় শুধু বসে বসে সময় পার করলো। ইরফান আসলো না। হঠাৎই দরজার ওপাশে তার ভাইয়ের কণ্ঠ পায়। মায়েরা বেড থেকে নেমে দৌড়ে দরজার কাছে দাঁড়ায়। দরজায় থাপ্পড় দিয়ে বলে, সোনা ভাইয়া, কাউকে ডেকে দরজা খুলে দিতে বলতো। লাবিব দরজার ওপাশে দাঁড়িয়ে পড়ে। তার বোনের গলা পেয়ে ডেকে ওঠে, আপুই, তুমি কোথায়? মায়েরা এপাশ থেকে বলে, ভাইয়া আমি ঘরের ভেতর, কাউকে ডেকে আন যা, তাহলে দরজা খুলে দিবে। লাবিব বুঝলো না মায়েরার কথা। সে তার ছোট্ট হাতে দরজায় থাপ্পড় দেয় আর অনবরত তার বোনকে ডাকে, আপুই, আমাকে কুনে নাও, আপুই, আমার চকলেট শেষ। মায়েরার খারাপ লাগছে। সে কি করবে বুঝতে পারে না। তার ভাই এখানে একা কেন? লাবিব দরজায় থাপ্পড় দিতে দিতে কেঁদে দেয়। কান্না মাখা গলায় বলে, আপুই, আমাকে কুলে নাও, আপুই, আসু। মায়েরার কান্না পাচ্ছে। তার ভাই তার কাছে আসার জন্য কাঁদছে, অথচ সে নিতে পারছে না। অসহায় কণ্ঠে বলে, ভাইয়া, আপুই ঘরের ভেতর, কাউকে বল, তাহলে দরজা খুলে দিবে। লাবিব তার বোনের কথা শোনে না। কাঁদতে কাঁদতে আবারও ডাকে, আপুই, আমাকে কুলে নাও, তুমু দাও, চকলেট দাও, আমু খাবু, আপুই, আসো। মায়েরা অসহায় চোখে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। ইরফানের ওপর ভীষণ রাগ হচ্ছে। সে তো বলল আর বাইরে যাবে না। লাবিব বোনের দেখা না পেয়ে ঠোঁট উল্টে কাঁদতে কাঁদতে সামনের দিকে যায়। ইরফানের মামি লাবিবকে একা একা কাঁদতে দেখে কোলে নেয়। মায়েরার ভাই এটা, তিনি চেনেন। লাবিব ভদ্রমহিলার কোলে উঠে কাঁদতে কাঁদতে বলে, আপুই আসে না আমার কাছি, আপুই যাবু, আপুই যাবু, আপুই কোলে উঠবু। ইরফানের মামি লাবিবের গাল মুছে দিয়ে এদিক ওদিক তাকিয়ে বলে, তোমার আপুই যে কোথায় বাবা, দেখিনি তো, কান্না করে না, আপুই চলে আসবে। লাবিব ভদ্রমহিলার কোলে মাথা রেখে নিঃশব্দে চোখের পানি ফেলে। তার আপুই আবার কোথায় হারালো? এদিকে মায়েরা লাবিবের আর সাড়া না পেয়ে ভয় পায়।
বিয়ে বাড়িতে কোথায় থেকে কত মানুষ এসেছে, বাচ্চা ছেলেটা যদি হারিয়ে যায় ভাবতেই গলা শুকিয়ে আসলো। কান পেতে শোনার চেষ্টা করলো লাবিবের গলা শোনা যায় কিনা। না, মনে হচ্ছে ত্রিসীমানায় নেই। মায়রার কান্না পায়, তার ভাই কোথায় গেল। মায়রা গলা চড়িয়ে ডাকে, লাবিব, ভাইয়া আসিস? কোনো সাড়া পায় না। তার এবার চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। তামান্না মায়রাকে না পেয়ে আবারও ইরফানের ঘরের সামনে এসে দেখলো দরজা আটকানো। মায়রা লাবিবকে আবারও ডাকে। তামান্না বাইরে দাঁড়িয়ে বলে, মায়রা তুমি ভেতরে কেন? মায়রা দ্রুত বলে, আপু দরজাটা খুলে দাও প্লিজ, তোমার ভাই আমাকে আটকে রেখে গিয়েছে। তামান্না লক ঘুরিয়ে চেষ্টা করলো, খুলছে না। প্রায় অনেকক্ষণ চেষ্টা করেও যখন পারলো না, তখন হতাশার সুরে বলে, মায়েরা ইরফান ভাই হয়তো এটা লক করে দিয়েছে, চাবি ছাড়া খুলবে না। মায়েরা নিস্তেজ গলায় বলে, ও আচ্ছা আপু। তার চোখ থেকে সত্যি সত্যি দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। তার ছোট ভাইটাকে কতদিন পর দেখলো। একটুর জন্য তাকে রেখে বাইরে গিয়েছিল, আবার এসে নিত, কিন্তু তার আর হলো না। মায়েরা তামান্নাকে জিজ্ঞেস করে, আপু লাবিবকে দেখেছো? হ্যাঁ, তোমার কোলে উঠবে বলে কাঁদছিল, আমার আম্মুর কোলে দেখলাম। তুমি একটু দাঁড়াও মায়রা, আমি ইরফান ভাইয়ের থেকে চাবি আনছি। মায়েরা লাবিবের কথাটা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর কিছু বলল না, চুপ করে গিয়ে বেডের ওপর পা তুলে বসলো, হাঁটুতে মাথা ঠেকিয়ে রাখলো। কেন যেন তার কান্না পাচ্ছে খুব। কিছুক্ষণের মাঝে চোখের কোণ ঘেঁষে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। লাবিবকে তার মা কোলে নিয়েছে। এখন তারা গ্রামের উদ্দেশ্যে রওনা হবে। লাবিব কাঁদছে গুনগুন করে। ইরফানের ছোট ফুপি লাবিবের মাথায় হাত বুলিয়ে বলে, কান্না করো না বাবা। লাবিব তার মায়ের গলা জড়িয়ে গলায় মুখ গুজে রেখে ফুপিয়ে কাঁদে। বিড়বিড় করে বলে, আমি আপুই যাব, আপুই কোলে যাব, আপু কোথায়? মায়েরার মা বারবার চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকায়। মেয়েটাকে আর একটা বারের জন্য দেখল না। ভদ্রমহিলা চাতক পাখির ন্যায় মেয়েটাকে আরেকটি বার দেখতে চান। তার মেয়ের তার ওপর খুব অভিমান জমেছে। সে কি আসলে ভালো মা হতে পারেনি? মায়েরার বলা সৎমা শব্দটা কানে বাজলো এখনো, কেন যেন সূচের ন্যায় বুকে বিঁধল। ছেলেটাকে জড়িয়ে নিল। তার ছেলেকে মায়েরা খুব ভালোবাসে। যাওয়ার আগে তার ছেলেকে একটিবার দেখতে আসলো না। মেয়েটা তার প্রতি এত অভিমান। গ্রামে গিয়েও একটিবার তাদের বাড়ি যায়নি। ভদ্রমহিলা দীর্ঘশ্বাস ফেললেন। তার স্বামী বাইরে অপেক্ষা করছেন, দেরি করলে তো অনেক সময়। মেয়ের দেখা পেলেন না। ইরফানের মা সহ ফুপিদের জিজ্ঞেস করলো, কেউ বলতে পারল না। আর দেরি করলেন না। এমনিতে অনেক রাত হয়েছে, গ্রামে পৌঁছাতে হবে। আরো দেরি করলে তার স্বামী তাকে আস্ত রাখবে না। দীর্ঘশ্বাস ফেলে সবার থেকে বিদায় নিয়ে বাইরের দিকে পা বাড়ালেন। লাবিব হঠাৎই শব্দ করে কেঁদে দেয়। বাচ্চা ছেলেটি বোধহয় বুঝলো সে আর তার আপুইকে দেখতে পারবে না, আর তার আপুইয়ের কোলে উঠতে পারবে না। কেঁদে কেঁদে বলে, মা, আপুই যাব, আপুই কোলে উঠব, আমাকে আপুই নিয়ে চলো। মায়েরার মায়ের চোখের কোণে পানি। এই বাচ্চাটিকে তার সামলাতে এখন খুব কষ্ট হয়। তার আপুয়ের অভাব পূরণ করতে পারে না। আজ কতদিন পর তার বাচ্চা তার আপুইকে পেয়ে কত খুশি হয়েছিল, আবার তাকে না দেখতে পেয়ে কাঁদছে। লাবিব তার মায়ের মুখ ঠেলে কাঁদতে কাঁদতে বলে, আপুই কাছে নিয়ে চলো, আপুই যাব, আপুই কোথায়? আপুই শুধু চলে যায় আমাল থেকে। আচ্ছা, এইখানে আপুই শুধু চলে যায় আমাল থেকে মানে হচ্ছে আপু শুধু আমার কাছ থেকে চলে যায়, বুঝছো? এটা বোঝাচ্ছে। বাইরে গেলে লাবিবের বাবা লাবিবকে কোলে নেয়, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয়। বিরক্তও হয় খানিক। ওই মেয়ের মাঝে কি পায় কে জানে। তার ছেলে হয়ে অন্যের মেয়ের প্রতি এত দরদ আসে কোথা থেকে? লাবিব কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে এক পর্যায়ে ঘুমু ঘুমু ভাব নিয়ে ধরা দেয় তার চোখে। বাবার কাঁধে মাথা রেখে চোখ বুজে বিড়বিড় করে, আপুই পোষা, আমাকে কোলে নিই না, তুমু দেয় না, আমার সামনে আসে না, পুতা আপুই। বিড়বিড় করতে করতে কান্নামাখা ক্লান্তি চোখ জোড়ায় ঘুম এসে ভিড় করে। কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে যায় বাচ্চা ছেলেটি, তার আপুয়ের জন্য কাঁদতে কাঁদতে। আচ্ছা, এইবার দৃশ্যপট আসলো ইরফানের কাছে, মানে ইরফান এবং মায়রার কাছে। ইরফান দরজা খুলে তার ঘরে প্রবেশ করে। দরজা খোলার শব্দ পেয়ে মায়েরা মাথা তুলে তাকায়। ইরফান মায়েরার দিকে এগিয়ে যায়। মায়েরা দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। ইরফানের দিকে একবার তাকায়। অভিমান অভিযোগে দ্রুত চোখ সরিয়ে নেয়। ইরফানকে পাশ কাটিয়ে বাইরে যায়। ইরফান ভুরু কোঁচকালো। মায়েরার পিছু পিছু যায় আর বলে, স্টুপিড, এভাবে দৌড়াচ্ছ কেন? মায়েরা ইরফানের কথা শুনল না। এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। কয়েকবার পড়তে পড়তে বেঁচে গিয়েছে। ইরফান পেছন থেকে ধমকায়, তবে নিচে নামলো না।
ওপর থেকে দাঁড়িয়ে মায়েরার কর্মকাণ্ড দেখতে লাগলো। মায়েরা আশেপাশে কাউকে যেন খুঁজছে, দু হাতে চোখ মুছে নেয়। তার শাশুড়ি রুমা নওয়াজকে দেখে জিজ্ঞেস করে, মা, আমার ছোট ভাই লাবিব কোথায়? রুমা নওয়াজ বললেন, তুমি কোথায় ছিলে এতক্ষণ? বাচ্চাটা তোমার জন্য কাঁদলো দেখলাম। গ্রামে চলে গিয়েছে তারা। মায়েরা মন খারাপ নিয়ে ছোট্ট করে বলে, ও আচ্ছা। মায়েরা মাথা নিচু করে নেয়, চোখের কোণে পানি। তার কলিজাটা ফেটে যাচ্ছে। তার ভাই যে তার কোলে উঠতে চাইলো, সে নিতে পারল না। তার কাছে চকলেট চেয়েছিল, সে দিতে পারল না। তাকে দেখতে না পেয়ে কাঁদতে কাঁদতে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে, ভাবতেই কেন যেন শব্দ করে কাঁদতে ইচ্ছে করলো। কতদিন পর তার ভাইটাকে পেয়েছিল, অথচ সে এসে কেঁদে চলে গেল। কান্নাগুলো গিলে নিল। মাথা নিচু করে ডান হাতের কনিষ্ঠ আঙুল দ্বারা চোখ মুছে নিল। এরপর ধীর পায়ে ইনায়ের ঘরের দিকে যায়। ইনায়া তার ঘরেই বসেছিল মন খারাপ করে। তার চোখ ভেজা। এই বাড়ি ছাড়া থাকতে হবে ভাবলেই কেমন দম বন্ধ লাগছে মেয়েটার। ছোট থেকে 2-3 দিনের জন্য খালামামা বাড়ি ঘুরতে যাওয়া ছাড়া আর কোথাও যায়নি। আজ সেখানে একবারে চলে যেতে হবে ভাবলেই দুঃখরা ঘিরে ধরেছে। মায়েরাকে দেখে ইনায়া ভেজা চোখে মায়েরার দিকে তাকায়। মায়েরা চুপ করে ইনায়ার পাশে বসে ইনায়াকে জড়িয়ে ধরল। এই বাড়িতে তারেক নেওয়াজের পর এই আপুটাই তাকে খুব ভালোবাসে, তার বান্ধবীর মতো। সেও চলে যাচ্ছে ভাবতে মায়েরা নিঃশব্দে চোখের পানি ফেলে। তার ভাইয়ের কথাটাও মনে পড়ে। মায়েরা চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর মায়েরাকে ইনায়া ছেড়ে ইনায়ার গালে হাত দিয়ে বলে, আপু, তুমি কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে আমাকে ভুলে যাবে না। আমাকে ভুলে গেলে তোমার জামাইকে সিন্ধুকে আটকে রেখে তোমাকে এখানে এনে আবার আমাকে মনে করিয়ে দিব। ইনায়া কান্নামাখা চোখেই হেসে ফেলে। অতঃপর বলে, তুমি আমাকে ভুলে গেলে কি হবে? মায়েরা দু হাতে চোখ মুছে বলে, মায়েরা কাউকে ভুলে যায় না, বুঝলে? নো টেনশন। এরপর ইনায়ের সাথে টুকটাক কথা বলে মায়েরা বেরিয়ে আসে। ইনায়া আর কিছুক্ষণ পর চলে যাবে। মায়েরার খারাপ লাগছে। সে চুপচাপ ইরফানের ঘরে এসে দেখলো ইরফান ঘরে নেই। মায়েরা বেডের এক কোণায় গিয়ে বসে। দু হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে ওঠে। তার ভাইয়ের কথা মনে পড়ছে। যতবার ভাবছে তার কোলে ওঠার জন্য কেঁদেছে, ততবারই তার বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছে করছে। তার মাকেও দেখতে পারল না। আবার কখনো দেখা হবে কিনা? নিঃশব্দে চোখের পানি ফেলল। ইরফান শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে মায়েরাকে বেডের ওপরে বসে থাকতে দেখে অবাক হয়। তীক্ষ্ণ চোখে চেয়ে রইল খানিক মায়েরার দিকে। মায়েরা একটু পরপর যেন কেঁপে উঠছে। ইরফান এগিয়ে এসে মায়েরার পাশে দাঁড়ায়। গম্ভীর গলায় জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? মায়েরা মাথা তুলল না। একমাত্র এই লোকটার জন্যই তার ছোট ভাইটা কেঁদে কেটে চলে গিয়েছে। জীবনেও কথা বলবে না সে এই লোকটার সাথে। ইরফান মায়েরার কোনো রেসপন্স না পেয়ে আবারও ডাকে। নো রেসপন্স। ইরফান রেগে যাচ্ছে। এইটুকু মেয়ে তাকে ইগনোর করছে। দাঁতে দাঁত চেপে বলে, হ্যাঁ স্টুপিড, কি প্রবলেম? স্পিক আপ। মায়েরা সেভাবে বসে থাকলো। ইরফান ঝাটকা মেরে মায়েরাকে টেনে তুলে। মায়েরার চোখ বন্ধ, কেঁদে কেটে মুখের অবস্থা যাতা করে ফেলেছে। ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মায়েরার মুখ পানে। মায়েরা ধীরে ধীরে চোখ মিলে তাকায়। কাঁদতে কাঁদতে চোখ দুটো লাল করে ফেলেছে। ইরফান কথা বলার ভাষা হারায়। মেয়েটা এভাবে কাঁদছে কেন? দ্রুত মায়েরার মুখ দু হাতের মাঝে নিয়ে বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে? কাঁদছো কেন? মায়েরা ইরফানের দিকে চুপ করে তাকিয়ে থাকলো। চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে। ইরফান তার খসখসে হাতে মায়েরার নরম গাল মুছে দেয়। আবারও নরম গলায় জিজ্ঞেস করে, ব্যথা পেয়েছো কোথাও? কেউ কিছু বলেছে? মায়েরা এবারও কিছু বলল না। ইরফান ব্যস্ত হাতে মায়েরার হিজাব খুলে পাশে রাখে। এরপর মায়েরার গালে হাত দিয়ে কণ্ঠে নমনীয়তা ঢেলে বলে, কাঁদছো কেন স্টুপিড গার্ল? টেল মি হোয়াট হ্যাপেন্ড। আই উইল ফিক্স এভরিথিং। মায়েরার এত রাগ লাগছে এই লোকটার ওপর। তাকে আর তার ভাইকে কাঁদিয়ে এখন এসেছে সব ঠিক করতে। সহ্যই হচ্ছে না এই লোকটাকে। মায়ের ওপর অভিমানের মাত্রা গাঢ় হয়। তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ভালো কথা। এই দুনিয়ায় কি একটা ভালো মানুষ ছিল না, যার মনে অন্তত একটু দয়া মায়া আছে? এই লোকটার গলাতেই তাকে ঝুলিয়ে দিতে হলো। তার আর বাঁচতে ইচ্ছে করে না। কেউ তাকে ভালোই বাসে না। তার একটা ছোট ভাই আছে, তার সাথে সে একটু থাকতে চায়, অথচ সবাই তার সাথে শত্রুতা করতে উঠে পড়ে লাগে। মা তার জন্য অপেক্ষা না করে তার ভাইকে নিয়ে চলে গেল। আর এই লোক তো তাকে তার ভাইয়ের কাছে যেতেই দিল না। চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। গায়ে যা শক্তি ছিল সব শক্তি দিয়ে ইরফানের দুহাত তার দুগাল থেকে ঝাড়া দিয়ে সারিয়ে নেয়। রাগে চিৎকার করে বলে, পাষাণ লোক, একটুও দয়া মায়া নেই আপনার? আমি একটু ভালো থাকলে আপনার গায়ে আগুন লেগে যায়, তাই না? অমানুষ একটা, নির্দয় পুরুষ।
কথাগুলো বলতে বলতে চোখ থেকে অগণিত অশ্রুকণা গাল বেয়ে গড়িয়ে পড়ে। আবারও হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে বিড়বিড় করে, স্বার্থপর সবগুলো। কেউ আমার কথা 2 মিনিটের জন্যও যদি ভাবতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আজকের ভিডিও না অনেক বড় হয়ে গেছে। তোমরা হয়তো মনে করছো একটাই তো পর্ব, কিন্তু আসলে না, এই ভিডিওর মধ্যে 2টা পর্ব আছে, বুঝছো? ভিডিও অনেক বড় হয়ে গেল গো। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা যদি এখনো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না করে থাকো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।